সালাম। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। শুনতেই পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি, ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে, ওকে ফাইন। শান্ত থাকেন, কেবল তো শুরু করলাম। ওকে, দেখেন আজকে আমরা পড়াশোনা করবো না, জাস্ট আজকে যেহেতু এখানে মানে অনেক পুরাতন স্টুডেন্টও আছে, নতুন স্টুডেন্টও আছে, জাস্ট নতুনদের জন্যই মূলত এই বিষয়গুলো নিয়ে আসা। না, আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো ভবিষ্যতে আর কখনোই বলবো না। ঠিক আছে, মানে আমার যে কয়েকটা ক্লাস হবে এই কয়েকটা ক্লাসে কখনোই নেক্সট টাইম এই কথাগুলো বলবো না। এবং আপনারাও এই বিষয় সম্বন্ধে আমাকে কোনো প্রশ্ন করলে আপনারা কখনোই কোনো উত্তর মানে পাবেন না। ঠিক আছে, সেটা ইনবক্সে হইতে পারে বা ক্লাসে হইতে পারে। কখনোই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে আপনি কোনো সময় উত্তর পাবেন না। তার জন্য আজকের ক্লাসটা দেওয়া। প্রথম কথা হচ্ছে যে এখানে অনেকে একটু সন্দিহান হয়ে আছেন যে ভাই টোটাল ক্লাস কয়টা হবে, টোটাল ক্লাস কয়টা। এখন দেখেন, প্রথমে এই বিষয়টা নিয়ে কথা বলি যে টোটাল ক্লাস কতগুলো। আমরা ভর্তির সময় বলছি যে টোটাল ক্লাস 25+, মানে 25টা হবে, 25-এর চেয়ে বেশিও হইতে পারে। এখন কেন এরকম বলতেছি, বিষয়টা হচ্ছে যে যদি আপনারা প্রেশার নিতে পারেন তাহলে ক্লাস হয়তো 25টার আগেই শেষ হবে বা 25টাতেই শেষ হবে বা 25টার চেয়ে দু একটা বেশি লাগবে। আর যদি আপনারা প্রেশার কম নিতে পারেন, মানে যা প্রেশার দেবো সেটা নিতে পারতেছেন না, তখন হয়তো ক্লাসের সংখ্যা বাড়বে। ঠিক আছে, কারণ এখানে বিআইবিএম যে প্রশ্নগুলো করছে এই প্রশ্নগুলো মানে সব পরীক্ষাতে সমান প্রশ্ন করে নাই। ঠিক আছে, যেমন 2022-23 সালে যে প্রশ্নগুলো হয়েছে, সেটা সরকারি ব্যাংকের হোক বা বেসরকারি সরি বাংলাদেশ ব্যাংকের হোক, সবগুলোতে ওদের প্রশ্নের সংখ্যা ছিল 20টা করে। 20টা করে প্রশ্ন করছে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে 2023 সালে যে বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশের পরীক্ষা হয়েছে সেখানে 20টা প্রশ্ন করছে। 2022 সালে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষা হয়েছে সেখানে 20টা প্রশ্ন করছে। আবার ধরেন 2022 সালে যে অফিসারের প্রশ্ন করছে সেখানে ওরা গণিত থেকে 20টা প্রশ্ন করছে। কিন্তু আমরা যদি 2015 সালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর অফিসারের প্রশ্নগুলো দেখি, সেখানে বিআইবিএম এর ম্যাথের প্রশ্ন সংখ্যা ছিল মাত্র 10টা করে। ম্যাথের প্রশ্ন সংখ্যা ছিল মাত্র 10টা। তার মানে সমান প্রশ্ন তারা করে নাই, কোনোটাতে কম করছে কোনোটাতে বেশি করছে, এরকম করছে। আবার 2001 সালে সহকারী পরিচালক এবং অফিসারে ম্যাথের প্রশ্ন ছিল 30টা করে। ঠিক আছে, সেখানে আবার অনেক বেশি প্রশ্ন করে ফেলছে। ঠিক আছে, সো এইরকম প্রশ্নের কমতি আছে, কোনো পরীক্ষায় 10টা, কোনো পরীক্ষায় 15টা, কোনো পরীক্ষায় 20টা। এই জন্য এই ঝামেলাটা যে ক্লাসের সংখ্যা কতগুলো আসলে দিব, এটা নিয়ে একটা মানে বিষয়ে কাজ করে। এখন কথা হচ্ছে যে আমি যেই প্ল্যানিংটা করছি যে আমার নর্মালি অন্যান্য ব্যাচগুলোতেও আমি মানে মিনিমাম 20টা ম্যাথ সলভ করানোর চেষ্টা করি প্রতি ক্লাসে 20টা। সো আমরা এইরকম কিছু একটা করার চেষ্টা করব যে সেটা হচ্ছে যে যেই পরীক্ষাগুলোতে বিআইবিএম এর ম্যাথের প্রশ্নের সংখ্যা 20টা সেখানে আমরা একটা ক্লাস রাখবো। ঠিক আছে, যে ধরেন কথার কথা বলতেছি যে বাংলাদেশ ব্যাংকের এডিতে 20টা প্রশ্ন আসছে, সো এখানে একটা ক্লাসে আমরা এই 20টা প্রশ্ন সলভ করতে পারবো। ঠিক আছে, আবার ধরেন যে এই বিবিএডির কথাই যদি বলি, বিবিএডির কথাই যদি বলি যে ধরেন যে 2001 সালের কথা বলতেছি। সো 2001 সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের ম্যাথের প্রশ্ন ছিল 30টা। এইটাও আমরা এক ক্লাসেই শেষ করতে পারবো। এখন আপনি বলবেন যে ভাই 30টা প্রশ্ন এক ক্লাসে শেষ করা সম্ভব? হ্যাঁ, খুব বেশি সম্ভব, কারণ কিছুদিন আগে আমার এরকম একটা ব্যাচ ছিল যেখানে আমরা সলভ করাইছি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে 2001 সালে ম্যাথের প্রশ্নগুলো মানে খুবই সহজ ছিল। এখন যে ধরনের প্রশ্ন হয় তার তুলনায় ম্যাথের প্রশ্নগুলো খুবই ইজি, খুবই ইজি। এবং এই 30টা প্রশ্ন সলভ করতে গেলে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, এর বেশি সময় লাগে না। সো কিছু কিছু জায়গা আছে বা কিছু কিছু পরীক্ষা আছে মানে যেগুলো আগে 2006-07 দিকে বা তারও আগের, সেখানে প্রশ্নের সংখ্যা বেশি থাকলেও আমরা সেগুলো এক ক্লাসে শেষ করতে পারবো, কোনো সমস্যা হবে না, কারণ প্রশ্ন ইজি ছিল। ঠিক আছে, আবার আপনি যদি বেসরকারি ব্যাংকের কথাগুলো বেসরকারি ব্যাংকের কথা আরো মজার। বেসরকারি ব্যাংকে কোনো কোনো পরীক্ষায়
আপনার 20টা প্রশ্ন করছে, 20টা প্রশ্ন খুব কম পরীক্ষাতে করছে, হাতে গোনা, হাতে গোনা 3টা বা 4টা পরীক্ষা হয়েছে বেসরকারি ব্যাংকের, যেখানে গণিতের প্রশ্ন ছিল 20টা। তাছাড়া ম্যাক্সিমাম প্রশ্নে 8টা, 10টা, 12টা, 15টা, 14টা, 16টা এরকম করে প্রশ্ন। ঠিক আছে? সো আমরা প্রশ্নের মানে ডিফিকাল্টি লেভেল দেখে আমরা আসলে ডিসাইড করব যে একটা ক্লাসে কত সেট প্রশ্ন সমাধান করাবো বা কতগুলা প্রশ্ন সমাধান করাবো। ঠিক আছে? যে ধরে নেন যে প্রশ্নের ডিফিকাল্টি লেভেল, কথার কথা বলতেছি, যে ধরে নেন যে এটা ব্র্যাক ব্যাংকে আসছে, ব্র্যাক ব্যাংকে 8টা প্রশ্ন আসছে কঠিন, আবার ধরে নেন যে ঢাকা ব্যাংকে এই 10টা প্রশ্ন আসছে কঠিন। সো আমরা এই 8টার 10টার জন্য একটা করে ক্লাস রাখবো না, এই ব্র্যাক ব্যাংক আর ঢাকা ব্যাংক, কথার কথা বলতেছি জাস্ট, এই ব্র্যাক ব্যাংক আর ঢাকা ব্যাংক এই দুই সেট প্রশ্নকে এক ক্লাসে সমাধান করাবো, কারণ 10 আর 8-এ 18টা প্রশ্ন, আর আমরা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টায় 20টা ম্যাথ এমনিতেই সমাধান করতে পারবো, কোনো ঝামেলা হবে না। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা পরীক্ষায় 12টা প্রশ্ন আসছে, আবার কোনো একটা পরীক্ষায় 15টা প্রশ্ন আসছে, কিন্তু এই প্রশ্নের ডিফিকাল্টি লেভেল অনেক সহজ বা সরকারি ব্যাংকের মতো, তখন আমরা দেখা যাবে যে এই 2টা সেট প্রশ্ন এক ক্লাসে সমাধান করাই দিচ্ছি। ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে ক্লাসের সংখ্যা নিয়ে কেউ কোনো ইস্যু সৃষ্টি করবেন না, কেউ কোনো ইস্যু ক্রিয়েট করবেন না যে ভাই ক্লাসের সংখ্যা 25টার কেন কম হচ্ছে, কেন 25টার বেশি হচ্ছে। আপনাকে আমি যা দিতে চাইছি আপনি সেটা পাচ্ছেন কিনা, ভালোভাবে পাচ্ছেন কিনা, এটাতে ফোকাস করবেন। যে 56টা প্রশ্ন করছে বিআইবিএম, 56টা, বিভিন্ন গাইড বইতে যে প্রশ্ন পাওয়া গেছে 56টা পরীক্ষা প্রশ্ন তারা করছে, আমি আপনাকে ঠিক 56টা পরীক্ষার প্রশ্ন, গণিত প্রশ্ন সমাধান করাই দিব। এতে ক্লাস 25টাও লাগতে পারে, ক্লাস 50টাও লাগতে পারে, ক্লাস যদি 100টাও লাগে আমি 100 ক্লাসই করাবো। ঠিক আছে? ক্লাসের সংখ্যা নিয়ে কেউ কোনো ধরনের ইস্যু ক্রিয়েট করবেন না। ক্লাসের সংখ্যা কম হইতে পারে, বেশি হইতে পারে, অনেক বেশি হইতে পারে। ঠিক আছে? যা ইচ্ছা তা হইতে পারে, আপনার ফোকাস থাকবে যে 300 টাকা দিছি, 56 সেট প্রশ্ন সমাধান করানোর কথা ছিল, আমি 56 সেট প্রশ্ন সমাধান পাচ্ছি কিনা। ঠিক আছে? এতে ক্লাসের সংখ্যা যা হয় হোক, এটা নিয়ে কেউ কোনো ইস্যু ক্রিয়েট করবেন না। এটা হলো একটা। আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাসের সময়, যে ভাই ক্লাসের সময় তো প্রশ্ন লেখা ছিল 2 ঘন্টা 2.5 ঘন্টা বা এরকম কিছু একটা। এখন কথা হচ্ছে যে ক্লাসের সময় নিয়েও কেউ কোনো ধরনের ইস্যু ক্রিয়েট করবেন না। ক্লাসের সময় ফিক্সড না, ক্লাস শুরু হওয়ার সময় আমার ফিক্সড, যে ক্লাস রবিবার সোমবার 9টা 30 থেকে ক্লাস শুরু হবে, বাট ক্লাস কখন শেষ হবে এটা আমি নিজেও জানি না। ঠিক আছে? রবিবার এবং সোমবার রাত 9টা 30 থেকে ক্লাস শুরু হবে, কিন্তু ক্লাস শেষ কয়টায় হবে এটা আমি জানি না। ঠিক আছে? প্রশ্ন সমাধান করতে যতক্ষণ পর্যন্ত ক্লাস লাগে ততক্ষণ ক্লাস চলবে, কখনো 2 ঘন্টা লাগবে, কখনো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টায় ক্লাস শেষ হবে, কখনো 3 ঘন্টা লাগতে পারে। ঠিক আছে? এটা আপনাকে মেনে নিতে হবে যে 2 ঘন্টাও লাগতে পারে, 1.5 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, 2.5 ঘন্টাও লাগতে পারে, বাট আমি পেশেন্স রেখে ক্লাস করব। ঠিক আছে? আর ক্লাসের সময় তো আমরা ভর্তির সময় বলে দিছি যে রবিবার সোমবার 9টা 30 থেকে ক্লাস শুরু, আর বৃহস্পতিবার আর শুক্রবার বোধ হয় খুব সম্ভবত, নাকি বৃহস্পতিবার আর শুক্রবার আপনার 7টা 30 থেকে ক্লাস শুরু হবে, 7টা 30 থেকে। ঠিক আছে? সো এই সপ্তাহে 4 দিন ক্লাস হবে। আমরা যদি ঠিকঠাক মতো ক্লাস করতে পারি, প্রতিটা ক্লাসে যদি ঠিকঠাক মতো করতে পারি, তাহলে আশা করা যায় যে কোর্সটা শেষ হইতে 6 সপ্তাহের মতো সময় লাগবে। 6 সপ্তাহের বেশি সময় লাগবে না, 6 সপ্তাহের মধ্যেই কোর্স আমরা উঠাই দিতে পারবো। এবং ক্লাসের যে রেকর্ডিংয়ের যে বিষয়টা, যে ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে কি না, ক্লাস যতদিন ফেসবুক পৃথিবীতে থাকবে, বাংলাদেশে ফেসবুক চলবে, ততদিন পর্যন্ত ক্লাস এই গ্রুপে থাকবে, এবং এই গ্রুপ যতদিন ফেসবুক থাকবে ততদিন এই গ্রুপটা থাকবে। গ্রুপও কখনো আমি এবং সুমন ভাই দুইজন 2020 থেকে অনলাইনে ব্যাচ পড়াচ্ছি। ঠিক আছে? 2020 থেকে যতগুলা ব্যাচ পড়াইছি, কোনো ব্যাচের কোনো গ্রুপ আমরা ডিলিট করি নাই, কোনো ক্লাসও আমরা ডিলিট করি নাই। কিছু কিছু ব্যাচে এমন হয়েছে যে কোনো কারণবশত ফেসবুক থেকে ক্লাস ডিলিট করছে, মানে ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করছে, সেখানে আসলে আমাদের কোনো কিছু করার নাই বা করার থাকারও কথা না। ঠিক আছে? তবে আমরা নিশ্চিন্ত থাকতে পারেন যে কোনো ধরনের ক্লাস আমরা নিজেরা ডিলিট করব না, এবং গ্রুপও আমরা ডিলিট করব না। ঠিক আছে? আপনি সারা জীবন দেখবেন না কতদিন দেখবেন এটা আপনার ব্যাপার, সব ক্লাস গ্রুপেই থাকবে।
ক্লাস শেষ হবে, ক্লাস গ্রুপে পেয়ে যাবেন। এবং ক্লাস খুঁজে পাচ্ছি না, এই ধরনের কোনো বার্তা আমাকে দিবেন না যে ক্লাস খুঁজে পাচ্ছে না। কমেন্টে এই ধরনের কোনো কিছু লিখবেন না যে ক্লাস খুঁজে পাচ্ছে না, ক্লাস একটু হেল্প করেন। ঠিক আছে, ক্লাস খোঁজার দায়িত্ব আপনার। আমি আপনাকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ফিচার্ড পোস্টে, ফেসবুক গ্রুপের ফিচার্ড নামে একটা সেকশন আছে, এই সেকশনে আমি সুন্দর করে ক্লাসগুলো সাজিয়ে দিব। এরপরে যদি ক্লাস খুঁজে না পান, তাহলে এই ধরনের কোনো টেক্সট করলে টেক্সটের রিপ্লাই তো পাবেন না, এবং আমার তরফ থেকে কোনো হেল্প আপনি পাবেন না, কারণ ক্লাস খুঁজে নেওয়ার মতো যথেষ্ট বয়স আপনার হয়েছে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া লেকচার শিট তো আপনি দিতে চাইছেন পিডিএফ। হ্যাঁ, আমরা প্রতিটা ক্লাসের আগে, ধরেন যে আগামীকালকে আপনাদের যদি আপনারা আমরা যে লেকচার শিট দিব, এটা আপনাকে প্রিন্টও করতে হবে না, প্রিন্ট করার কোনো দরকার নাই। কেউ যদি না চান যে প্রিন্ট করবো না, কোনো দরকার নেই, কারণ আমরা যখন প্রশ্ন সমাধান করাই তখন এই স্ক্রিনে প্রশ্ন লেখা থাকে। ঠিক আছে, প্রশ্ন স্ক্রিনে দেখা যায়। সো এই শিটগুলো প্রিন্ট করার দরকার নাই। যারা প্রিন্ট করতে চান তারা করতেই পারেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি না চান তাহলে না করতে পারেন, কারণ ক্লাস যখন করাবো, ম্যাথ যখন সমাধান করাবো, তখন প্রশ্ন এরকম স্ক্রিনে দেওয়া থাকবে। ঠিক আছে, প্রশ্ন এরকম স্ক্রিনে লেখা থাকবে, আমরা ওই প্রশ্নের নিচে সমাধান করব। ঠিক আছে, এবং এইটার পিডিএফ যেদিন ক্লাস হবে সেদিন পেয়ে যাবেন। যেমন আগামীকাল হচ্ছে সোমবার, আপনাদের ক্লাস আছে রাত 9:30টায়। আপনারা সন্ধ্যার আগে লেকচার শিট পেয়ে যাবেন গ্রুপে পিডিএফ আকারে। এবং এই পিডিএফ ডাউনলোড করতে পারছি না, ডাউনলোড হচ্ছে না, এই ধরনের কোনো কথা বলবেন না। ঠিক আছে, কারণ পিডিএফ ডাউনলোড হচ্ছে না, করতে পারছি না, কেন হচ্ছে না, এই ধরনের প্রশ্ন করা গ্রাজুয়েশন শেষ করে আসা একজন ছেলে মেয়ের জন্য লজ্জাজনক। ঠিক আছে, সো পিডিএফ আপনি যদি ডাউনলোড করতে না পারেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনি কিভাবে পিডিএফ ডাউনলোড করবেন শিখে নেবেন। ঠিক আছে, এগুলো নিয়ে কখনোই কোনো টেক্সট করবেন না, কোথাও কোনো কমেন্ট করবেন না। আর প্রত্যেকটা ক্লাসের পরে, ধরেন আমরা তো ক্লাসে সমাধান করাবো ম্যাথ সমাধান, যেই ম্যাথটা সমাধান করাচ্ছি সেখানে তো অনেক কিছু লিখবো, তাই না? অনেক কিছু লিখবো। আপনারা প্রতিটা ক্লাসের পরে সেই ক্লাস নোটটার পিডিএফ পেয়ে যাবেন। ক্লাস নোটের যে পিডিএফ, মানে ক্লাসে যা যা লিখবো আর কি, আমি এখানে বোর্ডে যা যা লিখবো সেই লেখাগুলার একটা পিডিএফ আপনাদেরকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব। ঠিক আছে, সো যারা চান ওইটা পরে পিডিএফ আপনার ফোনে, ল্যাপটপে, কম্পিউটারে ওপেন করে আপনি দেখে নিতে পারবেন। আর ক্লাস তো থাকবেই। ঠিক আছে, এবং আমরা এখানে সবার প্রথম, অর্থাৎ আগামীকালকে আমরা চেষ্টা করব, বা আমরা যেহেতু আপনাদের মানে 22 ভিত্তিক পরীক্ষা হইতে পারে, কবে হইতে পারে আমি জানি না, এটা জানুয়ারিতেও হইতে পারে, ফেব্রুয়ারিতেও হইতে পারে, মার্চেও হইতে পারে, এপ্রিলেও হইতে পারে। ঠিক আছে, ঈদের পরেও হইতে পারে। এই ধরনের কোনো ডিসিশন এখন পর্যন্ত বিএসসি নেয়নি। ঠিক আছে, ফেসবুকে এগুলো যা দেখতেছেন এগুলো জাস্ট সবাই এক ধরনের মানে অনুমান নির্ভর কথাবার্তা বলতেছে। ঠিক আছে, মানে কেউ শিওর না, সবাই বলতেছে যে হইতে পারে, হইতে পারে। কবে হবে এটা যতক্ষণ পর্যন্ত না নোটিশ আসতেছে আমরা কেউ আসলে বলতে পারবো না। বুঝতে পারছেন? সো আমরা প্রথমেই কম্বাইন্ড ব্যাংকের, অর্থাৎ আপনার এই যে যেই পরীক্ষাগুলো 2022-23-এ হয়েছে বা তার আগে, যেমন এই যে সিনিয়র অফিসার, ক্যাশ অফিসার, এই প্রশ্নগুলো আগে দেখব। এখান থেকে খুব সম্ভবত 2022-23-এ তো সবগুলো পরীক্ষায় বিআইবিএম নিল। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখব, বা তার আগে যেই পরীক্ষাগুলো ওরা নিছে, বিআইবিএম নিছে সরকারি ব্যাংকের, সেগুলো দেখব। দেন আমরা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন দেখব। বাংলাদেশ ব্যাংকে খুব সম্ভবত 8টা বা 9 সেট প্রশ্ন আছে। বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন সহজ, কম্বাইন্ডেরও সহজ। ঠিক আছে, সো আগে আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ কম্বাইন্ড ব্যাংকের যেই পরীক্ষাগুলো নিছে এই প্রশ্নগুলো আগে সমাধান করব। দেন আমরা বাংলাদেশ ব্যাংক সমাধান করব। তারপরে আমরা প্রাইভেট ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। দেন আমরা ইসলামী ব্যাংকের যে প্রশ্নগুলো ওরা করছে সেগুলো সমাধান করব। ঠিক আছে, তাহলে প্রথম দিকে আমরা কম্বাইন্ড ব্যাংকের প্রশ্ন সমাধান করব, সিনিয়র অফিসার, ক্যাশ অফিসার। তারপরে আমরা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, অফিসার, ক্যাশ অফিসার। তারপরে আমরা বেসরকারি ব্যাংকের এমটিও, পিও যা আছে এগুলো সমাধান করব। তারপরে আমরা ইসলামী ব্যাংকের ওরা বেশ কিছু পরীক্ষা নিছে, সেই পরীক্ষার প্রশ্নগুলো আমরা সমাধান করব। ঠিক আছে, এবং আমরা যখন প্রশ্ন সমাধান করব তখন দেখতে পাবো, এটা হর হামেশাই দেখতে পাবো যে ধরে নেন যে আগামীকালকে যে 2023 সালের ধরে নেন যে কম্বাইন্ডের সিনিয়র অফিসারের প্রশ্ন আমরা সলভ করলাম, কথার কথা।
সিনিয়র অফিসারের প্রশ্ন সলভ করলাম, ধরে নেন যে এখানে 20টা প্রশ্ন আছে, এই 20টা প্রশ্নে যেই প্রশ্নগুলো দিছে, ধরে নেন যে 2022 সালের এই সিনিয়র অফিসারে এসে এই 20টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন রিপিট আছে, 2টা প্রশ্ন রিপিট আছে, মানে যে 2023 সালের সিনিয়র অফিসারে যে 2টা প্রশ্ন আসছে, ঠিক ওই 2টা প্রশ্নই 2022 সালের সিনিয়র অফিসারেও আসছে। তাহলে যেই প্রশ্নগুলো রিপিট হবে, যেই প্রশ্নগুলো রিপিট হবে ওইগুলো আমরা সমাধান করাবো না, মানে একবার সমাধান করলেই তো হয়ে যাচ্ছে। যেটা আমি 2023 সালে করে আসছি সমাধান, সেই প্রশ্ন যদি 2022-এ দিছি, তাহলে এটা তো আমার আবার পরবর্তীতে সমাধান করার দরকার না, আমি তো একটা ক্লাসে সমাধান করাই দিছি, তাই না? সেই রকম যত রিপিট প্রশ্ন আসবে আমরা এগুলো স্কিপ করে যাব, কারণ একটা করে তো আমরা সমাধান করাবো, তারপরে যখন যে প্রশ্নগুলো আসতেছে রিপিট হচ্ছে সেগুলো আমরা এমনিতে স্কিপ করতে পারি। বোঝা গেছে? সেই কাজগুলো করব। আর সবাই ক্লাস করার চেষ্টা করবেন, এখানে ম্যাক্সিমাম মানুষজনই এমনিতেই ভর্তি হয়েছেন, ঠিক আছে? এমনিতেই তো এই ব্যাচে কম ভর্তি হয়েছে, আমি জানি এটা অ্যাজ এক্সপেক্টেড যে এটা এখানে ভর্তি কম হবে, ঠিক আছে? তারপরেও যারা ভর্তি হয়েছেন এদের মধ্যে অনেকে আছেন জাস্ট এমনি ভর্তি হয়েছেন, যে টাকা কম 300 টাকা দিয়েই ভর্তি হই, ঠিক আছে? আমি বলবো যে 50-55 যারাই ভর্তি হয়েছেন ঠিকমতো ক্লাস করেন। আপনি যদি আমার ক্লাসগুলো ঠিকমতো করতে পারেন, আমি এখানে যতগুলো ক্লাস নিব, অর্থাৎ 56টা ব্যাংকের প্রশ্ন আমি যখন সমাধান করায় ফেলবো, মোটামুটি কম বেশি 800 প্রশ্ন সমাধান করাবো। কম বেশি 800 প্রশ্ন, 800, ঠিক আছে? কোনো স্টুডেন্ট যদি মনোযোগ সহকারে এই 800 প্রশ্ন সমাধান করতে পারে, এখানে প্লাস মাইনাস হতে পারে, কম বেশি, আমি বারবার বলছি কম বেশি হইতে পারে, 800 কম বেশি, কোনো স্টুডেন্ট যদি এই 800 প্রশ্ন সমাধান করতে পারে, ঠিক আছে, যথাযথভাবে প্র্যাকটিস করতে পারে, তাহলে এই যে ব্যাংকের যে বিআইবিএম যে প্রশ্নগুলা করে ব্যাংকের জন্য, সেখানে যদি 20টা প্রশ্ন আসে, চোখ বন্ধ করে 14টা থেকে 15টা প্রশ্ন সেম টাইপের পাবে, রিপিটও পাবে, মানে সেম টাইপের পাবে 14টা 15, একটু ঘুরে হয়তো দিছে, একটু ঘুরে প্রশ্ন করবে, সেগুলো পারবে। মূল কথা যে 20টা প্রশ্ন আসলে আপনি 15টা থেকে 16টা প্রশ্ন এমনিতেই সমাধান করতে পারবেন পরীক্ষার হলে বসে, 15 থেকে 16টা, কোনো বিষয়ই না, ঠিক আছে? সো সেই অনুযায়ী আমরা পড়াবো, আপনারাও সেই অনুযায়ী ক্লাস করার চেষ্টা করবেন, বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফল হবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে কোনো প্রেশার দিতে পারবেন না, ঠিক আছে? আমাকে কোনো ধরনের কোনো প্রেশার দিতে পারবেন না যে ভাই 26 তারিখে পরীক্ষা, ভাই 24 তারিখে পরীক্ষা, ভাই 20 তারিখে পরীক্ষা, ঠিক আছে? এরকম কোনো প্রেশার দিতে পারবেন না, ঠিক আছে? কেন প্রেশার দিতে পারবেন না? তাড়াতাড়ির কোনো জিনিস ভালো হয় না, ঠিক আছে? আমি যদি তাড়াহুড়া করি, আমি আপনাকে 10টা ক্লাসে সবগুলা পড়াই ফেলতে পারবো, 10টা ক্লাসে 800 প্রশ্ন সমাধান করাই ফেলতে পারবো, এটা কোনো বিষয়ের মধ্যেই পড়ে না, ঠিক আছে? কিন্তু আপনি তো বুঝতে পারলেন না, আপনার মাথায় তো কোনো কিছু ঢুকলো না, তাহলে লাভ আছে? আর ধরেই নিচ্ছি ছেলে পেলে যারা বলতেছে যে 24 তারিখ পরীক্ষা হবে, আমি যদি ধরেও নেই যে 24 জানুয়ারি পরীক্ষা হবে, 24 জানুয়ারি পরীক্ষা হবে, তো 24 জানুয়ারি যদি পরীক্ষা হয়ও, তাতে আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো থাকার কথা না, কারণ আপনি এখানে আমার কোর্সে ভর্তি হয়েছেন, আমি ধরেই নিচ্ছি যে আপনি ম্যাথে দুর্বল, ঠিক আছে? ম্যাথে আপনি দুর্বল, এই জন্য আপনি ভর্তি হয়েছেন, তাছাড়া তো ভর্তি হইতেন না। সো আপনি যেহেতু ম্যাথে দুর্বল, আপনাকে আগে এই ম্যাথে শক্তিশালী হইতে হবে, তারপরে না পরীক্ষা, ঠিক আছে? সো আমি এই জন্য বলতেছি যে আগে আপনি শিখেন, শিখার পরে তারপরে আপনি পরীক্ষায় যান। আপনি যদি না শিখেই পরীক্ষায় বসেন, পরীক্ষা 24-এই হোক, 26-এই হোক আর 20-এই হোক, আউটকাম আসবে 2টা শূন্য, ঠিক আছে? ফলাফল সেখান থেকে ভালো আসবে না, ঠিক আছে? সো আগে শিখতে হবে, যে আমি যেভাবে শিখাবো আপনি যদি এভাবে শিখতে পারেন, তারপরে যে পরীক্ষাগুলো হবে, কোর্স শেষ হওয়ার পরে যে পরীক্ষাগুলো হবে আপনি ভালো করতে পারবেন, এতটুকু ফেইথ আমার উপর রাখেন, আশাহত হবেন না, ঠিক আছে? কারণ 2020 থেকে অসংখ্য মানুষ বাংলাদেশ ব্যাংকে রেডি হয়েছে, অফিসার হয়েছে, ঠিক আছে, সিনিয়র অফিসার হয়েছে, এগুলোর কোনো হিসাব নাই, অনেক মানুষ চাকরি পাইছে, সো আপনারাও পাবেন। আমি বলতেছি না যে পুরো ক্রেডিট আমার, আমি একটু মানে 1% হইলেও আমার কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? আর এই কাজটা মানে বাংলাদেশে ব্যাংকে চাকরি পাইতে গেলে ম্যাথ সেকশনে আমি আপনাকে 90% মার্কস আমি প্রিলি রিটেন মিলায় আমি উঠাই দিতে পারবো, ঠিক আছে? এতটুকুর ইয়ে আমার আছে, অ্যাবিলিটি আমার আছে,
90%-এর বেশি উঠে দিতে পারবো। আপনি যদি আমার গাইডলাইন অনুযায়ী চলেন, কঠোর পরিশ্রম করেন, আপনি পারবেন। এই পরীক্ষা ম্যাথ সেকশনটাকে আপনি যাতে একদম সহজ লাগে আপনার, এটার জন্য যা যা করা দরকার আমি সব কিছুই করাই দিব আপনাকে। আমি হয়তো ইংরেজি ভালো পারি না, বাংলা ভালো পারি না, আইসিটি ভালো পারি না, জিকে ভালো পারি না, ঠিক আছে, কিন্তু এই বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে এই ম্যাথের এই সেকশনটা আমি খুব ভালো পারি, ঠিক আছে। সো এই দায়িত্বটা আমার, যে ম্যাথে আপনি কেমনে ভালো করবেন। আমি এই 56টা পরীক্ষার প্রশ্ন আমি আপনাকে একদম ডাল ভাতের মতো করে দিব, আপনি শুধু বারবার প্র্যাকটিস করে মাথায় রাখবেন, তাহলেই হবে। আমি এই কাজটা খুবই ভালো পারি, এই জন্যই আমি এই লাইনে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে পরীক্ষা যখনই হোক, আমরা যদি আমরা দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির দিকে হয়, কথার কথা বলতেছি, যে ধরেন যে ফেব্রুয়ারি শেষে হয়, তাহলে আশা করা যায় যে পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে। কিন্তু জানুয়ারিতে যদি পরীক্ষার ডেট দেয়, তাহলে তো হয়তো তার আগে শেষ করতে পারবো না, ঠিক আছে। আবার অনেকেই বলতেছেন যে রিসার্কুলার হবে, তো রিসার্কুলার হলে পরীক্ষা হয়তো 2 মাস 3 মাস একটু পিছনে যাবে। সো 2-3 মাস যদি পিছনে যায়, দেখা যাচ্ছে যে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না, আমরা আরামসে কোর্সটা শেষ করে দিতে পারবো। কিন্তু যদি জানুয়ারিতে হয়, তাহলে তো কোর্সটা শেষ হবে না, এবং সেই বিষয়টা নিয়ে আমাকে কোনো প্যারা দিতে পারবেন না আপনারা। কারণ তাড়াতাড়ি কোনো জিনিস ভালো হয় না। আমি তাড়াতাড়ি শিখায় যাব, আপনি কোনো জিনিস শিখবেন না ভালো মতো, তাহলে তো মানে ফলাফল জিরো হবে, এবং উল্টা আমার বদনাম হবে, তাই না। আর ক্লাসের যে সময়টা দেওয়া আছে, এই সময়ে ক্লাস হবে। হয়তো সপ্তাহে 2-1 দিন এদিক সেদিক হইতেই পারে, ঠিক আছে, কারণ আমরা তো মানুষ, সমাজে চলাফেরা করে, আমাদের অনেক সময় অনেক সমস্যা থাকতে পারে। যেমন লাস্ট উইকে আমার ম্যাক্সিমাম ব্যাচগুলো বন্ধ ছিল, 1-2 দিন পড়াইছি, কোনো কোনো ব্যাচে আমি একদম ক্লাস নিতে পারি না, আমার পারিবারিক কিছু ব্যস্ততার কারণে আমি লাস্ট উইকে কোনো ক্লাসই নিইনি, ঠিক আছে। আশা করি যে আমার যদি শরীরটা সুস্থ থাকে এবং সব কিছু ঠিকঠাকভাবে চলে, আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো কোনো কোনো দিন হয়তো দেখা যাবে যে আমি হয়তো টাইমলি বাসায় পৌঁছাতে পারি নাই, হয়তো 7:30টায় ক্লাস নিতে চাইছি, আমি বাসায় পৌঁছাতে পারি নাই, তখন হয়তো আমরা ক্লাসটা একটু পিছিয়ে দিব, যে 8টায় দিলাম বা 8:30টায় দিলাম, এরকম। এটা যে প্রতিদিন হবে, প্রতি সপ্তাহে হবে, এমন না। কোনো কোনো সপ্তাহে সমস্যা হইতেই পারে, কোনো কোনো দিন সমস্যা হইতে পারে। আবার এমনও সিচুয়েশন হয়, যেহেতু আমরা অনলাইনে পড়তেছি, তো অনলাইনে অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। আজকে ক্লাস খুব স্মুথলি চলতেছে, কোনো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিন্তু কালকে যখন হয়তো ক্লাস নিতে যাচ্ছে, তখন ইন্টারনেটের সমস্যা করতে পারে, ঠিক আছে, করতেই পারে। অনেক ক্লাসে 2020 থেকে অনেক ক্লাসে ক্লাস নিতে ঢুকছি, ইন্টারনেট সমস্যা শুরু করছে, ক্লাস নিতে পারি নাই, শুধু বাফারিং হচ্ছে, সেদিন ক্লাস বাধ্য হয়ে পোস্টপোন করতে হয়েছে। সো অনলাইনে কিছু জিনিসে একটু সীমাবদ্ধতা থাকবে, এই জিনিসগুলো আপনাকে আমাকে দুইজনকে কম্প্রোমাইজ করতে হবে। 1-2টা ক্লাস দেখা যাচ্ছে যে ইন্টারনেট ঝামেলা হচ্ছে, বাফারিং হচ্ছে, সে হচ্ছে, আপনি একদম হাইপার হয়ে গেলেন যে হ্যাঁ টাকা দিয়ে করতে হয়েছি, এই করতেছে, সে করতেছে, হ্যান্ড করতেছে, ত্যান করতেছে, ক্লাস নিচ্ছে না ঠিক মতো, ঠিক আছে। এবং অল্প 2-1টা ক্লাসে মাথা গরম করা যাবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্লাসগুলো আমাদের খুব স্মুথলি চলবে। কিছু জিনিস কিছু জায়গায় কিছু দিনে সমস্যা তৈরি করবে, সমস্যার সৃষ্টি হবে, এবং যেগুলোতে আমাদের আসলেই কোনো হাত হাত নেই, বুঝতে পারছেন। তো নতুন যারা আছেন, এটা মানে আমাদের আবার আমরা ফ্রি ক্লাস দেই না, তো মানে আমরা ফ্রি, মোটামুটি আমরা, আমি এবং সুমন ভাই দুইজনই ফ্রি জিনিসটা অপছন্দ করি, ফ্রি পড়াই না, এটা হচ্ছে মেইন কথা। আমরা ন্যূনতম ফি আমরা নিই, এবং আপনার কোর্স শেষ হওয়া লাগবে না, 3-4টা ক্লাস করার পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে আমি যত টাকা দিছি, এই টাকা আসলে কোনো কিছুই না, এখান থেকে যা পাবেন আপনি, ঠিক আছে। সো তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, এবং নতুন যারা আছেন, প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হবে ক্লাস ধরতে, আমি যেভাবে কথা বলবো, আমি যেভাবে বুঝাবো, এটা ধরতে সমস্যা হইতে পারে নতুনদের, কারণ আপনি তো আমার কাছে কখনো পড়েন নাই। বাট 5টা 6টা 7টা ক্লাস পরে আপনার এই জিনিসটা ঠিক হয়ে যাবে, আপনি আমার সঙ্গে অভ্যস্ত হয়ে যাবেন, আমার বুঝানোর বিষয়ের সাথে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর আপনার কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। আর আমরা একটু অন্যভাবে বোঝানোর ট্রাই করি, বা অন্যভাবে চিন্তা করার ইয়ে করি। আহ, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় পড়ছেন, সেখানে একভাবে পড়াইছে, আপনি আমার ক্লাসে যখন ঢুকবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনি মাথা একদম ফাঁকা করে নিয়ে বসবেন, যে আপনি জীবনে কোনো জায়গায় কোনো কিছু শেখেন নাই, সেইভাবে বসবেন, ঠিক আছে। এবং
মোটামুটি এই ব্যাচটাতে যেহেতু প্রশ্ন সমাধানের ব্যাচ, এখানে কোনো বেসিক কথাবার্তা হবে না, বেসিক আলাপ আলোচনা হবে না। কারণ আমরা সবাই জানি যে মানে ধরেন যে পার্সেন্টেজ কি, ঐকিক নিয়ম কি, গড় কি, অনুপাত কি, ত্রিভুজ কি, বৃত্ত কি, এই জিনিসগুলো আমরা সবাই জানি। এইগুলো আলাদা করে আলোচনা করার এখানে দরকার নাই যে ত্রিভুজ এই, ত্রিভুজ এত প্রকার, কোন ত্রিভুজ কত, কি অবস্থা, বৃত্তের পরিধি কত, এই জিনিসগুলো এখানে আলোচনা করার দরকার নাই। আমরা জাস্ট এখানে প্রশ্ন সমাধান করব, এবং প্রশ্ন সমাধান করতে যে, প্রশ্ন বুঝাতে যে যতটুকু বলার আমরা ঠিক ততটুকুই বলবো, ঠিক আছে? এবং এখানে মেইন ফোকাসটা আমরা, আমার প্রতিটা ব্যাচে আমি যেখানে মেইন ফোকাস করি সেটা হচ্ছে যে আপনি আসলে একটা সমস্যা কিভাবে চিন্তা করে তার সহজ সমাধান বের করতে পারেন। মূল কথা এখানে যতটা না আমরা প্রশ্ন সমাধান করা শিখব, তার চেয়ে বেশি শিখব যে একটা প্রশ্নকে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে চিন্তা করব, কোন জায়গা থেকে চিন্তা শুরু করলে, কিভাবে চিন্তা শুরু করলে এই সমস্যাটা সমাধান করা যাবে, ঠিক আছে? আমরা ঠিক সেইভাবে চিন্তা করব। সেখানে কোনো কোনো ম্যাথে আমরা এক্স ধরবো, কোনো কোনো ম্যাথে আমরা এক্স ধরবই না, ঠিক আছে? ম্যাক্সিমাম ম্যাথে আমরা এক্স ধরবো না। এখানে যদি আমরা 800 ম্যাথ সমাধান করি, তাহলে 750 ম্যাথে আমাদের এক্স ধরতে হবে না, যেটা আমরা বিভিন্ন জায়গায় এক্স ধরে অভ্যস্ত। এবং অনেকের একটা কমন প্রশ্ন যে ভাইয়া এটা তো প্রিলি বেসড, রিটেনের জন্য কি আমাদের, আমাদের জন্য মানে রিটেনের একটা ইয়ে আছে না, কারণ রিটেনের উপরেই তো আমার চাকরি হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে। তাহলে শুধু প্রিলি পড়ে কি লাভ? দেখেন এখানে আমার অনেক পুরান স্টুডেন্ট আছে, আপনি ওদের কাছ থেকে শুনে নিন। আমার কাছে প্রিলি পড়লে রিটেন নিয়ে চিন্তা করা লাগে না, ঠিক আছে? এটা অনেকে প্রথমবার শুনলে অতিরঞ্জিত মনে করতে পারে, এটাই সত্যি। আপনি যদি একটা ম্যাথ চিন্তা করে সমাধান করতে পারেন, সেটা আপনি লিখিততে আসলেও সমাধান করতে পারবেন, ঠিক আছে? যখন আমরা প্রিলির প্রশ্ন সমাধান করি তখন কোনো কথাবার্তা লিখি না, জাস্ট সংখ্যাগুলো লিখে যোগ বিয়োগ গুণ ভাগ করে ফলাফল নামাই দিই। সো আপনি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করে ফলাফল নামাইতে পারেন, তাহলে ওই যে কার সাথে কাকে যোগ করতেছেন আর কার সাথে কাকে গুণ করতেছেন আর ভাগ করতেছেন, এই জিনিসটা আপনি লিখতে পারবেন না? একটা অনার্স পাস করা স্টুডেন্ট এতটুকু তো লিখতে পারার কথা, এবং এটা সবাই পারে। মূল কথা যে প্রশ্ন সমাধান করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তো আপনি যদি প্রশ্নটা সমাধান করতে পারেন, সেটা প্রিলিমিনারিতে আসুক আর লিখিততে আসুক, এমনিতে সমাধান হয়ে যাবে, কোনো বিষয়ের মধ্যেই পড়ে না। এবং লিখিত ম্যাথ হচ্ছে মানে অনেকটা ফান টাইপের, ঠিক আছে? এখন অনেকে চিন্তা করেন যে ভাই লিখিত ম্যাথে তো ইকুয়েশন সাজাতে হয়। দেখেন আপনার লজিক যখন ক্লিয়ার থাকবে, আপনার কনসেপ্টগুলো যখন ক্লিয়ার থাকবে, আপনার চিন্তা ভাবনা যখন স্বচ্ছ থাকবে, তখন আপনার লজিকও খুব ভালো কাজ করবে। সো আপনার লজিক যদি ক্লিয়ার থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ইকুয়েশন সাজানো কোনো বিষয়ই না। এবং আমি প্রায় ক্লাসেই বলি যে লিখিত ম্যাথ জিনিসটা খুবই সহজ। আপনি প্রশ্নটাকে যদি একবার হ্যান্ডেল করতে পারেন, প্রশ্নটাকে যদি চিন্তা করতে পারেন, প্রশ্নটাকে যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে সেটা লিখিততে করা খুব ইজি। এবং এই যে ম্যাক্সিমাম জায়গায় আপনাকে বলে না যে এক্স ধরে করতে, এবং সেটাকেই তারা বেসিক বলে বলে চালায়, বা এক্স ধরে করতে না পারলে আপনারাও মনে করেন যে আমাদের বেসিকে হয়তো দুর্বলতা আছে। না, বেসিকে দুর্বলতা নাই, কারোই বেসিকের দুর্বলতা নাই। যদি বেসিকের দুর্বলতা থাকতো, এখানে যতজন মানুষ ভর্তি হয়েছেন প্রত্যেকের এসএসসির মার্কশিট নিলে দেখা যাবে যে এখানে 80% মানুষের ওই এসএসসিতে গণিতে এ প্লাস ছিল। সো এসএসসিতে যখন যদি আপনার গণিতে এ প্লাস থাকে, তার মানে আপনার বেসিক যথেষ্ট শক্তিশালী। যদি বলেন যে না আমার বেসিক দুর্বল এবং আপনি এসএসসিতে এ প্লাস পাইছেন, তাহলে বোঝা যাইতেছে যে আপনি নকল করে পাশ করছেন, না হলে প্রশ্ন পেয়ে পাশ করছেন, দুইটার একটা, ঠিক আছে? নকল না করে, প্রশ্ন না পেয়ে যদি কোনো স্টুডেন্ট এসএসসিতে এ প্লাস পায় গণিতে, তার মানে তার বেসিক যথেষ্ট শক্তিশালী, সে গণিত পারে, পারে দেখে এ প্লাস পাইছে। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে দীর্ঘদিন গণিতের সাথে সম্পর্ক ছিল না, অনার্স মাস্টার্সে গণিত ছিল না। আবার ধরেন যে যারা সায়েন্সের হিসাব, তারা তো ইন্টারমিডিয়েট পর্যন্ত মানে ম্যাথ করছে, যারা সায়েন্সের না, আর্টসের, কমার্সের, তারা তো আর গণিত ওই 9-10 শেষ, ঠিক আছে? এখন যেটা দরকার সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের, মানে অনেকে ইংরেজি প্রশ্ন পড়ে বুঝতে পারেন না, আবার প্রশ্ন পড়ে বুঝতে পারলেও সেটাকে কিভাবে চিন্তা করতে হবে এটা পারেন না, ঠিক আছে? সো আমি দ্বিতীয়টা নিয়ে কাজ করব, যে প্রশ্ন বুঝতে পারা, চিন্তা করতে পারা, এটা নিয়ে কাজ করব। বাট ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কোনো কাজ করব না। ইংরেজি প্রশ্ন যদি পড়ে বুঝতে না পারেন, এটা আপনার জন্য অনেক বড় ধরনের সমস্যা, এবং বাংলাদেশের কোনো শিক্ষক আপনাকে এটা শিখাইতে পারবে না। ল্যাঙ্গুয়েজ নিজে নিজেই শিখতে হবে, নিজে নিজেই বুঝতে হবে।
যে প্রশ্নটা কি বললো এটা আমি বুঝতে পারতেছি, এটার কাজ নিজের। আমি হয়তো যখন আপনাকে কোনো প্রশ্ন সমাধান করাবো, প্রশ্ন পড়ার পর সেটার বাংলা আমি বলে দিব, ঠিক আছে, বাংলা বলে দিব, বুঝাই দিব। কিন্তু আপনি যদি বলেন যে আমি একদমই ইংরেজি ভাষা বুঝি না, ইংরেজি প্রশ্ন পড়ে বুঝতে আমার 2 মিনিট লাগে, তাইলে এখানে আমার কোনো কিচ্ছু করার নাই, কোনো কিছু করারও থাকবে না। এবং যাদের এই সমস্যাটা আছে, ইংরেজি প্রশ্ন পড়ে বোঝেন না, তারা দয়া করে বাংলা জিনিসটাকে বাদ দিয়ে দেন, ঠিক আছে, বাংলা এই জিনিসটাকে একদম বাদ দিয়ে দেন, ঠিক আছে। এখন কথা বললে মানে শুনতে খারাপ লাগে, বাট এগুলো সত্যি। বাংলাদেশে কেন, পুরা বিশ্বে বাংলা ভাষার এক ফোঁটা দাম নাই, ঠিক আছে, এক ফোঁটাও দাম নাই। এখন আপনি যা ইচ্ছা তা বলতে পারেন যে ভাই আপনি নিজেই তো বাংলাদেশে বাস করেন, আপনার মাতৃভাষা বাংলা, এতে আপনার কি লাভ হয়েছে? আমার মাতৃভাষা বাংলা হয়ে কি লাভ হয়েছে? বা ইংরেজি হইলে আমার কি ক্ষতি হইতো? ইংরেজি হইলে আরো ভালো হইতো, ইংরেজি হইলে আরো ভালো হইতো, তাইলে আমাদের সাফার কম, এত সাফার করতে হতো না, প্রশ্ন দেখে বুঝতে পারতাম যে এটা বলতেছে। কিন্তু যেহেতু আমি ইংরেজিতে দুর্বল, তার জন্য আমার এখন সমস্যা হচ্ছে। তার মানে কি বাংলা হয়েও আমার কোনো লাভ হয় নাই, ঠিক আছে। আবার মোটের ওপর ক্ষতি হয়েছে চিন্তা করলে দেখা যাবে। আবার এই যে চাকরির পরীক্ষা, ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজিতে দুর্বল, ঠিক আছে। তো ইংরেজিতে দুর্বল যদি ইংরেজি ভাষা হইতো তাহলে তার ইংরেজিতে দুর্বলতা থাকতো না। তার মানে কি বাংলা ভাষা হয়ে আমার বিশেষ কোনো লাভ হয়নি। বাংলা ভাষা হয়ে তখনই আমার লাভ হইতো যদি আমার চাকরির পরীক্ষাগুলোতে সব প্রশ্ন বাংলায় করতো, ইংরেজির কোনো প্রশ্ন আসতো না, ঠিক আছে, তাইলে বুঝতাম যে হ্যাঁ বাংলা ভাষায় আমার লাভ হয়েছে। তো লাভ তো হয় নাই, লাভ হয়েছে, লাভ হয় নাই। এই জন্য বললাম, এই দৃষ্টিকোণ থেকে বললাম যে বাংলার কোনো দাম নাই, বাংলার কোনো ভ্যালু নেই, বাংলাদেশে কেন পুরো বিশ্বের কোনো দাম নাই, ঠিক আছে। জাস্ট কথা বলতে পারতেছি এই, আর কোনো জায়গায় বাংলার আপনি প্রয়োগ দেখতে দেখতে পারবেন না। এখন প্রিলিমিনারিতে 25 মার্ক বা 30 মার্কের বাংলা আছে, ওই জিনিসগুলা ব্যাকরণ বা সাহিত্য, ওই জিনিসগুলো আপনি কিভাবে পড়বেন পড়েন, কিন্তু ব্যাংকের পরীক্ষায়, ব্যাংকে চাকরি পাইতে গেলে আপনাকে ইংরেজি এবং গণিতে একদম সুপার লেভেলের হইতে হবে। আপনি যদি ওই সুপার লেভেলে পৌঁছাইতে না পারেন, তাহলে ব্যাংকের চাকরি পাওয়াটা আপনার জন্য, পাবেন না তা বলতেছে না, পাবেন, পাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কারণ ব্যাংকের প্রিলিমিনারিতে গণিতে 20, লিখিততে 30। তার মানে কি প্রিলি লিখিত মিলেই হচ্ছে 50 গণিতে। আমার প্রিলি লিখিত মিলে ব্যাংকের পরীক্ষায় চাকরি পাইতে গেলে প্রিলিতে 100, 100 মার্কস, 100-র মধ্যে গণিতে 20, লিখিততে হচ্ছে 200 মার্কস, 200-র মধ্যে 30। তার মানে টোটাল হচ্ছে 300 মার্কস। 300 মার্কসের মধ্যে আমার 50 হচ্ছে গণিতে। তার মানে কি 6 ভাগের 1 ভাগ হচ্ছে নাম্বার আমার গণিতে বরাদ্দ। এই জিনিসটাকে পাশ কাটায়া, এই জিনিসটাকে অ্যাভয়েড করে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন যে ব্যাংকে আপনার চাকরি হবে, তাহলে আপনি আসলে মানে অনেক স্বপ্ন দেখতেছেন, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যেমন এবারে সিনিয়র অফিসার হয়ে গেল, ওই অমুক ভাইয়ের তো একটা ম্যাথ হয়েছে, অমুক ভাইয়ের তো 2টা ম্যাথ হয়েছে। এখন আপনি শুধু ম্যাথের চিন্তা করতেছেন যে অমুক ভাইয়ের একটা ম্যাথ হয়ে উনি সিনিয়র অফিসার হয়ে গেছে, 2টা ম্যাথ হয়ে সিনিয়র অফিসার হয়ে গেছে। আপনি কি ওনার রাইটিং এর খোঁজ নিছেন যে ওনার ম্যাথ একটা হয়েছে ভালো, কিন্তু ওনার রাইটিং এর লেভেলটা আপনার মতো না, আপনার চেয়ে অনেক ভালো। আপনার ম্যাথেরও দুর্বলতা আছে, আপনি রাইটিংয়েও হচ্ছে এভারেজ টাইপের বা বিলো এভারেজ টাইপের। সো আপনার ক্ষেত্রে তো একটা 2টা ম্যাথ হয়ে চাকরি হওয়ার সম্ভাবনা তো কমই, আপনি লিখিত পাস করতে পারতেছেন না। কিন্তু ওই ভাইয়ের সমস্যাটা ছিল ম্যাথে, কিন্তু রাইটিংয়ে উনি দুর্দান্ত। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, অনুবাদ, এগুলোতে উনি দুর্দান্ত। এই জন্য ওনার একটা 2টা ম্যাথ দিয়ে চাকরি হয়েছে। আপনার তো রাইটিং অতটা ভালো না। তার মানে কি আমার রাইটিং যদি ভালো না হয়, সেটা আমাকে কি করতে হবে, ম্যাথ দিয়ে পোষায় দিতে হবে। ম্যাথে আমার 30, সাধারণ জ্ঞানে হচ্ছে আমার 30। আমি যদি এই 30, 30, 60 থেকে কোনোভাবে যদি 50 তুলতে পারি, তাহলে আমার লাভ না। যেহেতু আমার রাইটিং একটু দুর্বলতা আছে, সো এখানে 50, 60-এর মধ্যে যদি আমি 50 পাই, ওইদিকে আর 140-এর মধ্যে কোনো রকম যদি 50%, 70 মার্কসও পাই, সিনিয়র অফিসার হয়ে যাবে। 120, 125, 130 পাইলে সিনিয়র অফিসার হয়তো হওয়া যাবে, ঠিক আছে। আবার এখান থেকে যদি ধরেন যে ভাগ্য ভালো আপনার ফোকাস রাইটিং কমন পড়ে গেল, 2টাই একদম জবরদস্ত লিখলেন, তাহলে এখানে মার্কস বাড়বে না? এখানে মার্কস বাড়বে, 70 চেয়ে আরো বেশি পাবেন। তো তখন আপনার আরো দেখা যাচ্ছে যে আপনি যে চয়েস দিয়েছেন সেই চয়েসের প্রথম দিকে, অর্থাৎ সোনালী জনতাতে আপনার চাকরি হয়ে যাচ্ছে, তাই হবে না? সো আপনাকে চিন্তা করতে হবে যে ভাই গণিতে যেই 30 আছে, এখন যে গণিত দেয়, মানে 5টা গণিত দেয়, 5 6 30,
এই 5টা না পারলেও 4টা যেন আমার হয়। 4টা ম্যাথ পারা আপনার জন্য ফরজ হিসেবে ধরে নেবেন যে 4টা ম্যাথ আমি পারবোই, পারতেই হবে। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে 5টাই পারবেন, তাহলে তো আলহামদুলিল্লাহ 30-এ 30, কোনো মার্কস কাটা যাবে না। সাধারণ জ্ঞানের হিসাবও তাই, যে 10টা সাধারণ জ্ঞান আসে 3 করে 30। আমি যদি 8টাও ঠিক করতে পারি, এখন তো সাধারণ জ্ঞান কমন আসতেছে, প্রথম থেকে কমন আসতেছে, এবং এক বাক্যে মানে এক শব্দে উত্তর দিয়ে দিতে হয়, পুরোটাও লিখতে হয় না। এক শব্দে কথার কথা বলতেছি যে বাংলাদেশের রাজধানী কোথায়, জাস্ট লিখে দিয়ে আসবেন ঢাকা। এই ঢাকা লিখে দিলেই আপনি 3-এর মধ্যে 3 পেয়ে যাচ্ছেন। সো 10টা প্রশ্নের মধ্যে যদি আপনি 7টা ঠিক করতে পারেন তাহলে 24-25 নাম্বার আপনার হয়ে যাচ্ছে। আর আপনি যদি 10টাই ঠিক করতে পারেন তাহলে তো আরও ভালো, তাহলে 30-এ 30ই পেয়ে গেলেন। ঠিক আছে, তাহলে আপনাকে ফোকাস করতে হবে এই যে গণিতটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমি গণিত পড়াবো, সেই গণিতটা খুবই গুরুত্বপূর্ণ। গণিতে যদি আপনার মার্কস ভালো আসে তাহলে অন্যদিকে দুর্বল হইলেও সেটা পোষায় নেওয়া যায়। কিন্তু গণিতে যদি আপনি খারাপ হন, অন্যদিকেও যদি আপনি দুর্দান্ত না হন, তাহলে আপনার চাকরি পাওয়া, ব্যাংকে চাকরি পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? সো অনেকেই বলবে যে গণিত লাগে না। এখন গণিত তার লাগে না যার রাইটিং দুর্দান্ত। ঠিক আছে, কিন্তু আমাদের রাইটিং যদি দুর্দান্ত না হয় তাহলে গণিত লাগবেই। আপনি একটা ফোকাস রাইটিং ধরেন যে, মানে আপনার লেভেল ধরে নিলাম সুমন ভাইয়ের লেভেলে, সুমন ভাইয়ের রাইটিং আর আপনার রাইটিং সেম। এখন একটা ফোকাস রাইটিংয়ে থাকে কত, 35। এই 35-এর ভিতরে সর্বোচ্চ আপনাকে 30 দিবে, সর্বোচ্চ 30 দিবে, এর বেশি কি দিবে? এর বেশি তো দেওয়ার কথা না, বা দেয়ও না। তো সর্বোচ্চ আপনি 30 পাবেন একটা ফোকাস রাইটিং লিখে। আর যদি দেখেন যে, মানে এটাও তাও ডিপেন্ড করে যে যে আপনার খাতা দেখতেছে তার কাছে ভালো লাগতেছে কি লাগতেছে না। দেখা গেল যে আপনি হয়তো দুর্দান্তই লিখছেন, পরীক্ষকের অতটা ভালো লাগে নাই, ও 35-এর মধ্যে আপনাকে 25 দিল, 35-এর মধ্যে আপনাকে 25 দিল, তার মানে আপনার নম্বর কমে গেল না? মানে কি, ফোকাস রাইটিং এর নম্বর আপনি কিন্তু করতে পারতেছেন না, একদম ঠিকঠাক আন্দাজ করতে পারতেছেন না যে আমি আসলে কত পাচ্ছি, কত পাবো, বা কি অবস্থা। কিন্তু গণিত কিন্তু 100-100, ফলাফল মিলছে 30-এ 30, এখানে হাত দেওয়ার মতো কোনো জায়গা নেই। 30-এ 30, কিন্তু ফোকাস রাইটিংয়ে কিন্তু কম বেশি হবে। বা অনুবাদ আপনি একদম দুর্দান্ত করছেন, বাইরে হিসাব করলেন যে অনুবাদে 20 নাম্বার, 20-এর মধ্যে তো আমাকে 16 দিবেই, আপনার কাছে দুর্দান্ত, ধরেন যে পরীক্ষকের কাছে ভালো লাগেনি, নাই লাগতে পারে, পরীক্ষক আপনাকে 20-এর মধ্যে 10 দিল, ধরা খেয়ে গেলেন না? ধরা খেয়ে গেলেন, এবং এখানে আপনি কোনো প্রশ্ন উঠাইতে পারবেন না, কারণ আপনার প্রশ্ন উঠানোর জায়গা নাই। কিন্তু আপনার যদি গণিত ঠিক হয়, তার মানে কি এখানে 30-এ 30, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো গণিতের গুরুত্ব সব সময় অপরিসীম, আগেও যেরকম এখনো সেরকম। যিনি পারেন না তার কাছে গুরুত্ব নাই, এবং আমরা এটাতে তাল মিলাই যে ভাই অমুক ভাইয়ের হয়েছে, আমিও যেহেতু দুর্বল, তার মানে আমার না হইলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অমুক ভাইয়ের তমুক ভাইয়ের রাইটিং এর খবরটা নিতে যাই না। যদি আমরা খবর নিতাম তাহলে দেখতাম যে হ্যাঁ, ওই ভাইয়ের রাইটিং আসলেই ভালো। ঠিক আছে, এবং রাইটিং ভালো হওয়ার জন্য শুধুমাত্র এই 2 মাস 4 মাস 2-4টা কোর্স করে আপনি রাইটিং ভালো করতে পারবেন না। ঠিক আছে, এটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া, দীর্ঘদিন আপনাকে লেগে থাকতে হয়, তাহলে আপনার রাইটিং ভালো হয়। তাছাড়া ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যেই যেই জায়গাগুলো থেকে মার্কস মানে বেশি উঠানো যায়, সেই সেই জায়গাগুলোতে একটু ফোকাস করতে হবে। ঠিক আছে, আর আমাদের অফিসিয়াল ক্লাস ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। কারণ এই কথাগুলো প্রত্যেকদিন বলা যায় না, ক্লাসে আমি এমনিতেই খুব কম কথা বলি, মানে গল্প টল্প কম করি। ক্লাসে আসবো, পড়ানো শুরু করব, পড়ানো শেষ, ক্লাস শেষ করে চলে যাব। ঠিক আছে, এই কথাগুলো নেক্সট টাইম হয়তো আর কখনোই বলবো না, এবং আপনারা আমাকে করলেও আমি হয়তো উত্তর দিতে পারবো না। ঠিক আছে, কারণ বলেই দিলাম সবাইকে, বারবার একটা কথা তো বলার কোনো দরকার পড়ে না। কারণ আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি উত্তর দিয়ে দিই। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা যেহেতু বলেও দিছি যে ক্লাস ফেসবুক লাইভ হবে, এটা ভর্তির সময় বলা ছিল। এখন অনেকে চিন্তা করবেন যে ভাই ক্লাস আসলে ফেসবুক লাইভে বুঝতে পারবো কিনা। ফেসবুক লাইভে খুব ভালোভাবে বোঝা সম্ভব। ঠিক আছে, আপনার মানে আপনার মনে হতে পারে যে আমার তো অনেক প্রশ্ন আছে, আমি না বুঝলে এই প্রশ্ন করতাম ওই প্রশ্ন করতাম, আপনার কোনো প্রশ্ন করার দরকারই নেই। আপনি কি প্রশ্ন করবেন, কোন জায়গায় বুঝবেন না, কি প্রশ্ন করতে পারেন, এগুলো আমরা জানি। ঠিক আছে, আমরা যারা এইসব 8-10 বছর থেকে পড়াচ্ছি, আমরা জানি যে আপনি কোথায় বুঝবেন না, আপনার কোথায় সমস্যা হবে। ঠিক আছে, আপনাকে কোথায় 2বার বলতে হবে, 3বার বলতে হবে, এই জিনিসগুলো আমাদের জানা আছে। সো এইগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই যে আমি বোধহয় বুঝবো না ফেসবুক লাইভে, এই ধরনের কোনো সমস্যাই সৃষ্টি হবে না। আপনি শুধু শেখার মন মানসিকতা নিয়ে ক্লাস করতে বসবেন, আপনাকে আমি শিখাই দিতে পারবো।
ঠিক আছে? প্রশ্ন করতে হবে না, প্রশ্ন যদি করেন তাহলে আমি এখানে কেন? কোনো প্রশ্ন করার দরকার নেই, আপনার প্রশ্ন আপনার মনেই থাকবে, উত্তর পেয়ে যাবেন। আপনার যে কোনো বই আপনি কিনতে পারেন, ঠিক আছে? বাজারে অনেক ধরনের বই আছে, এমিনেন্টের বই আছে, রিসেন্টের বই আছে, প্রফেসরের বই আছে, যা ইচ্ছে কিনতে পারেন। সব বই ভুলভাল কম বেশি আছে, ঠিক আছে? নিজে দেখে নিজের পছন্দ মতো যে কোম্পানির বই আপনার ভালো লাগে বা যে কোম্পানির ব্যাখ্যা ভালো লাগে সে অনুযায়ী বই কিনে নিন। আমার কোনো সে নাই এই বিষয়ে, কারণ আমি আপনাদেরকে শিটই দিব, শিট দেখবেন, পড়বেন, ব্যাস। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এবং প্রত্যেকটা প্রশ্ন শেষ হওয়ার পরে মানে বোঝানোর পরে আমি আপনাদেরকে সেই ফ্লোরটা দিব যে আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারেন, আমি শুনবো, ঠিক আছে? আপনারা হ্যাঁ বললে আমি পরের প্রশ্ন চলে যাবো, আর যদি বলেন যে না ভাই বুঝিনি আরেকবার বুঝেন, আমি বুঝিয়ে দিব। এগুলো নিয়ে কোনো টেনশন নেই। এবং আমাদের এই গ্রুপের বাইরে অন্য কোনো গ্রুপ নাই, কোনো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ নেই। সমস্ত কিছু ক্লাস রিলেটেড সকল তথ্য এই গ্রুপেই পেয়ে যাবেন। সকল তথ্য, ক্লাস রেকর্ড, লেকচার শিট বা অন্যান্য যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু দেওয়ার মতো হয় সব এই গ্রুপে পেয়ে যাবেন, অন্য কোথাও পাওয়ার কোনো চান্স নাই বা সুযোগ নাই। আর সবচেয়ে ভালো হয় যে যদি মানে প্রতিটা ক্লাসের পর নিজেরাই নোট করেন, নোট করে পড়া ভালো, ঠিক আছে? একবার যদি আপনি কষ্ট করে নোটটা করতে পারেন তাহলে ওইটা ধরেন যে আপনি চাকরি পাওয়ার আগে পর্যন্ত আপনার জন্য একটা অ্যাসেট হয়ে যাবে, যে আপনাকে বারবার আমার ক্লাসগুলো দেখতে হবে না। কারণ একটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস দেখাটাও পরবর্তীতে একটু ঝামেলা। সো আমরা যদি একবারের দেখাতেই আমরা যদি নোটগুলো ঠিকভাবে গুছাইতে পারি, ঠিক আছে, বা পরবর্তীতে ক্লাসের পরে যদি আরো একবার দেখে নোটগুলো যদি আমরা গুছায় গুছায় করতে পারি তাহলে মনে হয় যে মানে সমস্যাগুলো থাকবে না, ঠিক আছে? বা পরবর্তীতে এই জিনিসগুলো অনেক হেল্প করবে। তো সেই জন্য বলতেছি যে যাদের সময় আছে হাতে তারা অবশ্যই নোট টোট করবেন। হ্যাঁ, আপনি আশেপাশে কারো কথাই শুনবেন না, ঠিক আছে? কারো কথাই শুনবেন না আপনি। আমি যে জিনিস দেখেন, আমি আপনারাও আমার আগের ব্যাচগুলোতে আছেন, আমি প্রায় কিন্তু ক্লাসগুলোতে এই কথাগুলো বলি যে মানুষ কি বলতেছে এই জিনিসগুলোতে আপনি যদি কনসেন্ট্রেশন দেন তাহলে আপনি আপনার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না। মানুষ বলবেই, মানুষ বলবেই যে আরে তুমি ফেল করলা, এতদিন পড়লা, এই বিশ্ববিদ্যালয়ে পড়লা, তারপরেও তোমার চাকরি হচ্ছে না, চাকরি হইতে দেরি হচ্ছে, এই সেই নানা রকম কথা বলবে। এই মানুষগুলাই যদি আপনি যেদিন সফল হবেন এই মানুষগুলাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সো আপনি আপনার দুনিয়াটাকে মানে একদম ছোট করেন বা শুধুমাত্র সেই সব মানুষের কথা শোনেন যে যারা আপনার দুঃখে দুঃখিত হয়, ঠিক আছে? শুধুমাত্র সেই সব মানুষের কথাই আপনি কানে নেন। বাদ বাকি যারা যে আপনাকে যাই বলুক না কেন আপনি তাদের কথা কোনো কিছুই মনে করবেন না, তাদেরকে বেলই দিবেন না কথা বলার জন্য। তাদের কথা আপনি শুনবেন কেন, ঠিক আছে? আপনি মানে একদম শুনবেন না। একটা মানুষকে যখন আপনি শুনবেন তার মানে কি? আপনি আমাকে শুনতেছেন, আমি এই যে কথাগুলা বলতেছি, আমি আপনাকে যে কথাগুলো বলতেছি আপনি আমাকে শুনতেছেন, তার মানে কি? আপনি আমাকে আপনার সময়টা দিচ্ছেন না, সময়টা দিচ্ছেন। এটার পেছনে কারণ হচ্ছে যে হ্যাঁ আমি আপনার কাছ থেকে টাকাটা নিছি, টাকা নিয়ে আমাকে শুনতে আপনাকে বাধ্য করতেছি, তাই আপনি আমাকে শুনতেছেন। বাট এই যে আমি 45 মিনিট ধরে কথা বলতেছি, আমি যদি আপনার কাছ থেকে টাকাটা না নিতাম তাহলে কিন্তু ম্যাক্সিমাম আপনারা আছেন যারা আমার কথা শুনতেন না, ঠিক আছে? বা আমি এখানে হয়তো একটু কঠিন করে কিছু কথা বলছি, যে কথাগুলো শুনে মনে হতে পারে আরে ধর এই আসছে জ্ঞান দিতে আমাদেরকে, একে, ঠিক আছে, আমি কে হয়ে গেছে বলতেন অনেকেই। কিন্তু এখন অনেকে বাধ্য হয়ে আছেন যে হ্যাঁ টাকা দিছি তাই শুনতেছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি সেই মানুষের কথা কানে তোলা মানে হচ্ছে আপনি তাকে সময় দিচ্ছেন, আর সময়টা হচ্ছে টাকার চেয়েও মূল্যবান একটা জিনিস। আপনি ওই মানুষগুলোর কথাই শুনবেন না, সহজ হিসাব, ইগনোর করে যাবেন,
ঠিক আছে? সফলতা আমরা যেটা মানে সমাজ যেটাকে একদম সফলতা বলে, ঠিক আছে, সেই সফলতা অর্জন করার জন্য যারা আপনাকে প্রতি মুহূর্তে সাপোর্ট দিচ্ছে, সেটা মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, কথা বলা দিয়ে হোক, যে কোনোভাবে যারা সাপোর্ট দিচ্ছে আপনি তাদেরকেই মনে রাখবেন, দিন শেষে তাদের কথাই কানে তুলবেন, বাদ বাকি আশেপাশে যারা যা বলতেছে বাদ দেন। আর যদি আপনাকে এমন কেউ এমন কোনো কথা বলে, যে ধরেন যে বললো যে আরে তুমি এতদিন ধরেন যে বাবা মাই যদি বলে, বাবা মা অনেক সময় বলে না যে আরে তোমারে আমি এত কষ্ট করে পড়াইলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইলাম, মাস গেলে তোমাদেরকে টাকা দিলাম, কোনো টিউশনি করতে দিলাম না, অমুকের ছেলে তো চাকরি করতেছে, তমুকের ছেলে তো চাকরি করতেছে, ও তো 1 লাখ টাকা বেতন পাই, তোমার এতদিন পর্যন্ত চাকরি হচ্ছে না, তুমি এখনো আমার কাছ থেকে টাকা নিচ্ছ, এই করতেছো সেই করতেছো। বাবা মা কথা বললে জাস্ট এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবেন, ঠিক আছে? তাদের সঙ্গে তর্কে যাবেন না, বা সর্বোচ্চ এতটুকুই বলতে পারেন যে দোয়া করতে থাকো, আমারও হবে, ব্যাস। এর চেয়ে বেশি কোনো কিছু বলার দরকার নেই, এর চেয়ে বেশি কোনো কিছুই বলার দরকার নেই। কারণ আপনি যখনই ধরেন যে আপনি তো একটা মানে ভালনারেবল একটা সিচুয়েশনে আছেন, আপনার চাকরি হচ্ছে না, বা আপনি এরকম আপনি যখনই এই জায়গাগুলোতে থেকে কারোর সঙ্গে তর্কে জড়াইতে যাবেন, তখন উল্টা আপনি মানসিকভাবে একদম বিপর্যস্ত হয়ে পড়বেন। কারো কথা শোনার দরকার নেই। আমার প্রিলি ক্লাস করেন, ম্যাথের কনসেপ্টগুলো ডেভেলপ করার চেষ্টা করেন, বা লজিকগুলো ধরার চেষ্টা করেন, ঠিক আছে? এই জিনিসগুলো যদি ধরতে পারেন, রিটেন জিনিসটা আপনার কাছে একদম সহজ মনে হবে, ঠিক আছে? রিটেন দেখেন, প্রিলির জন্য অনেক পড়তে হয়, ঠিক আছে? প্রিলির জন্য অনেক ম্যাথ করতে হয়, কারণ প্রিলিতে ম্যাথ আসার অনেক অনেক টাইপের ম্যাথ আছে, বাট রিটেনে ভাই সেটা নাই। 300-400 রিটেন ম্যাথ করলে রিটেন ম্যাথ কমন ফালানো যায়, কমন ফালানো যায় মানে সেম টাইপের রিটেন ম্যাথ আসে। সেই জন্য আমি বলি যে আমার প্রিলি ক্লাস করলে রিটেন করার দরকার নেই, রিটেন ম্যাথ জিনিসটা একদম ফান হয়ে যায় জাস্ট প্রিলি কমপ্লিট করার পর। কোনো সমস্যা নাই, না হইল হওয়ার তো দরকার নাই, হওয়ার দরকার নেই। আপনি জাস্ট বলবেন যে আব্বু তুমি আমার জন্য দোয়া করো, ব্যাস, তাহলেই হবে। আর তার সঙ্গে কোনো ধরনের তর্কে লিপ্ত হওয়ার দরকার নেই, জাস্ট এতটুকু বলে আপনি সরে আসবেন, ঠিক আছে? দেখেন আসলে এই ব্যাচটার ক্লাস আসলে মনে হয় না যে চেঞ্জ করা সম্ভব হবে, 2 দিন তো আপনার, 2 দিন একটু এই ঝামেলাটা হবে, অর্থাৎ রোববার সোমবার, রোববার সোমবার, ঠিক আছে? এটা আবার আপনারা চাইলে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। আমাদের রিটেন একটা ব্যাচের ক্লাস চলতেছে না, রিটেন ম্যাথের, ওখানে বোধ হয় আগামীকালকে আমাদের ক্লাস আছে, আগামীকালকে 26 কি 27 নম্বর ক্লাস নেবো। ওখানে ধরে নেন যে আর 5-6টা ক্লাস হবে। শো ভাই, আপনি যে ব্যাচে আছেন রিটেন ম্যাথের, অর্থাৎ কম্বাইন্ড ব্যাচ 5-এ, ওখানে রিটেন ম্যাথের 5টা বা 6টা ক্লাস বাকি আছে। সো ওই 5টা বা 6টা ক্লাস শেষ হয়ে গেলে আমার 7টার স্লট ফাঁকা হয়ে যাবে। সো তখন আপনারা যদি চান তাহলে আমরা ওই স্লটে দিতে পারি, না চাইলে রোববার সোমবার 9:30টায় ক্লাস হবে, আর বৃহস্পতিবার শুক্রবার 7টায়। হ্যাঁ, এইটাই হচ্ছে স্পিড, চেষ্টা চালায় যান, একদিন সফল হবেন, ঠিক আছে? এবং অনেকেরই যেই সমস্যাটা ছিল, অনেকের আহ, ধরেন যে একদম বয়স শেষের দিকে ছিল, কারো বয়স 29, কারো বয়স 30, মানে এই বছর শেষ হয়ে যাইতো এমন একটা অবস্থা, বা কারো বয়স হয়তো 30 ক্রস করে গেছে, 22 ভিত্তিকে আবেদন করে রাখছেন, বয়স আর নাই, এরকম। তাদের জন্য একটা সুযোগ যেহেতু সরকার দিয়ে দিছে, যে আপনারা আরো 2 বছর চেষ্টা করতে পারেন, 2 বছর যদি চেষ্টা করেন 32 পর্যন্ত, আপনার যদি অন্য কোনো ঝামেলা না থাকে, আপনি 2 বছর, 2 বছরও চেষ্টা করা লাগবে না। আমি স্টুডেন্টদেরকে প্রায় বলি যে ভাই, আপনি একটা বছর আপনি আপনার পুরো কনসেন্ট্রেশন সব কিছু থেকে, মানে আপনার দিন রাত 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, স্রেফ 8 ঘন্টা শুধুমাত্র নিজের জন্য রাখেন, শুধু নিজের জন্য। এই 8 ঘন্টার মধ্যে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা কোনো কিছুই রাখবেন না। এই 8টা ঘন্টা সময় শুধুমাত্র আপনার জন্য। যদি আপনি 8টা ঘন্টা সময় ডেইলি 1 বছর দিতে পারেন, আমার বিশ্বাস যে মানে রিজিকের বিষয়টা যদিও আসমানে নির্ধারিত হয়, আল্লাহ ভালো জানে যে আল্লাহ কার রিজিক কোথায় লিখে রাখছে। আল্লাহ যদি আপনার রিজিক চাকরিতে লিখে রাখে, ঠিক আছে, আপনি চাকরি পাবেন, যদি রিজিকে থাকে আপনার। আর যদি আল্লাহ যদি আপনার রিজিক চাকরিতে না রাখে, অন্য কোথাও রাখে, তাহলে হয়তো হবে না। কিন্তু আমার বিশ্বাস যে আপনি 1 বছর
ডেইলি 8 ঘন্টা করে 360 দিন পরিশ্রম করে যান, আমার বিশেষ চাকরি হয়ে যাবে। দেখেন, প্রিলি ফেল করতেছেন, এটার মানে আমার যেটা মনে হয় যে, আমি যেটা মনে হয়েছে এই ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে কথা বলে, সেটা হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজিতে কিছু প্রবলেম আছে। আমরা শুধু পড়ে যাই, বাট আমাদের কৌশলটা ঠিক নাই। যে আমার এক্সাম হলে আমার প্ল্যান থাকে, আমার আমি কি করব, কতগুলা প্রশ্ন অ্যাটেম্প্ট করব, বা আমার দুর্বল জায়গা কোনটা, আমার শক্তিশালী জায়গা কোনটা, এই জিনিসগুলো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়াকিবহাল না। এই কারণে আমরা প্রিলিতে ফেল করি। বিআইবিএম এর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা, ব্যাংকের প্রিলিমিনারি পাশ করা তুলনামূলকভাবে একটু সহজ মনে হয় আমার কাছে। আমার একটা পোস্ট আছে, আমি শেয়ার করে দিব। আমি আজকে এই পোস্টটা ক্লাসের পরে আপনাদেরকে এই গ্রুপে দিয়ে দিব যে বিআইবিএম প্রিলিমিনারি পরীক্ষায় আসলে আপনি কিভাবে পাশ করবেন, এবং সেখানে একদম নাম ধরে ধরে উল্লেখ করা আছে যে আপনি আসলে কি কি পড়বেন। কম বেশি হইতে পারে, প্রশ্ন অনুযায়ী কম বেশি হবে, এবং কোন বই পড়বেন, কতটুকু পড়বেন, কিভাবে পড়তে হবে, সব কিছু আমি বিস্তারিত লিখে দিছি। সো আপনি যদি ওইটা ফলো করেন, আমার ওইটা যদি ফলো করেন, 3 মাস যদি পড়েন, আমার মনে হয় না যে ব্যাংকের কোনো প্রিলিমিনারি আপনি ফেল করবেন। ঠিক আছে? যদি এখন সবকিছু হইতেছে যে ভাই, মানে ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্টর। তো এখন আমরা জাস্ট একটা গাইডলাইন দিতে পারি, আপনার ভাগ্যে থাকলে আসলে পাস হবে, না হলে হবে না। ঠিক আছে? 3টা মাস যদি আপনারা ঠিকঠাক মতো পড়েন, বিআইবিএম এর প্রিলি ফেল করা খুব কঠিন হয়ে যাবে। মানে পরীক্ষক আপনাকে চাইলে ফেল করাইতে পারবে না। ঠিক আছে? পরীক্ষা দিতেই পারেন, পরীক্ষা আপনি দিতে পারেন। আপনি যত বেশি পরীক্ষা দিবেন, এটা হইতে পারে আপনি বাসায় বসে দিচ্ছেন। এখন মডেল টেস্টের বই আছে বাজারে, অনেক মডেল টেস্ট, অনেক কোম্পানির মডেল টেস্ট, আপনি বাসায় বসে চর্চা করতে পারেন। আপনার কোনো কোচিং সেন্টারে যদি আপনি পরীক্ষা দিতে পারেন, কোচিং সেন্টারে পরীক্ষা দিতে পারেন, বা অনলাইনে কোথাও যদি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, আপনি সেখানে অনলাইনে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দিলে হয় কি, নিজের ভুলগুলো শুধরানো যায়। পরীক্ষা দিলে নিজের ভুলগুলো শুধরানো যায়। ধরেন যে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার যে যে জায়গায় ভুল হচ্ছে ওরা তো বলে দিচ্ছে, তাই না? বলে দিচ্ছে যে এই প্রশ্নের উত্তর ভুল, এই প্রশ্নের উত্তর সঠিক। তাহলে যে প্রশ্নের উত্তরটা ভুল হইলো, কথার কথা যে শতকরার একটা প্রশ্ন আপনি ভুল করলেন, একটা মডেল টেস্টে শতকরার প্রশ্ন একটা দিছে, আপনি ওই প্রশ্নটা ভুল করছেন। এখন ওই প্রশ্নটা নিয়ে আপনি পরীক্ষার পরে বসেন যে এই প্রশ্নটা যে আমি ভুল করলাম, আমি যে পারলাম না, আমি যে রেখে আসলাম, কেন, কোথায় আমার দুর্বলতা এই প্রশ্নের, একটু দেখি। ওই প্রশ্নটাতে একটু সময় দেন, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট সময় দেন। সময় দিয়ে সলভ করেন, বোঝার চেষ্টা করেন যে এই প্রশ্নে আমি কোথায় ভুল করছি, কেন ভুল করছি, কিভাবে ভুল করছি। একটু একটু করে সময় দিলে দেখবেন যে আপনার এই ভুলের পরিমাণ কমে যাবে। ঠিক আছে? আবার বাংলার ক্ষেত্রেও একই কথা, ইংরেজির ক্ষেত্রেও একই কথা, যে ইংরেজি একটা প্রশ্ন ভুল হলো, বাংলা একটা প্রশ্ন ভুল হইলো, কেন ভুল হইলো, কোন অধ্যায় থেকে এই প্রশ্নটা আসলো। যেই অধ্যায় থেকে প্রশ্নটা আসলো, তার মানে কি ওই অধ্যায়টা আমার ভালো মতো পড়া হয় নাই, এই কারণে আমি ভুল করলাম। তাহলে ঠিক আছে, ওই অধ্যায়টা আমি আবার একটু পড়ি। এইভাবে আপনি নিজেকে যাচাই করতে পারেন। পরীক্ষা দিতে পারেন, সেটা যে জায়গায় হোক। আমরা পরীক্ষার ব্যবস্থা রাখি না, কারণ হচ্ছে ভাই, মানে স্টুডেন্টরা আসলে অনেক কিছুই চায়, কিন্তু চায় শুধু, কাজ করে না। কাজ করলে অনেক কিছুই করা যায়, কিন্তু আসলে কাজ করে না। বুঝতে পারছেন? আমরাও বিভিন্ন ব্যাচে পরীক্ষা নেওয়ার কথা বলি, পরীক্ষা প্রথম শুরুও করি, কিন্তু স্টুডেন্টদের মানে এতটাই অনীহা, অনীহার কারণে আমরা আর কন্টিনিউ করি না। কারণ 2, 4 জন, 5 জনের জন্য প্রশ্ন করতে বসাও যায় না, প্রশ্ন করাও যায় না। যখন মানে 100-150 জন মানুষ খুব সিরিয়াস হবে যে হ্যাঁ আমি পরীক্ষা, আমরা পরীক্ষা দিব বা পরীক্ষা দিচ্ছি, তাহলে প্রশ্ন করা যায়, পরীক্ষা নেওয়া যায়। ঠিক আছে? এখন সবাই ওইভাবে দিতে চায় না দেখে আমরা রাখি না। আপনার যদি এরকম কোথাও সুযোগ থাকে দিতে হবে, হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের মূল পড়াশোনা শুরু করব। সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন, ক্লাস করার চেষ্টা করবেন। ঠিক আছে? দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল ঠিক 9:30টায়। বা আর লেকচার শিট সন্ধ্যার আগে পেয়ে যাবেন, আমরা গ্রুপে পিডিএফ আপলোড করে দিব। ঠিক আছে? আর ক্লাসেও আমি বলবো যে দরকার নেই প্রিন্ট করার, কারণ প্রিন্ট করতে গেলে খরচ হয়,
মানে মোটামুটি 3 টাকা 4 টাকা বা 5 টাকা করে খরচ নেয় এই প্রিন্ট করতে। সো এটার দরকার নেই, আপনারা ক্লাসের সময় যেহেতু স্ক্রিনে দেখতেই পারবেন প্রশ্ন, আর পরবর্তীতে সবার কাছেই তো ফোন আছে, যদি কোনো প্রশ্ন দেখার হয় আপনারা আপনাদের ফোন ওপেন করে সেটা দেখতে পারবেন। আর যাদের ইয়ে আছে যে প্রিন্ট করবেন তারা করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সব পরীক্ষা দেয় না, ক্লাসই করবে না, ঠিক আছে, ক্লাসই করবে না। আপনি দেখেন 50-55 জন মানুষ আজকের প্রথম দিন, আমি যাই বলি 12 জন মানুষ দেখতেছে, মানে 12 জন মানুষ আমার কথা শুনতেছে, ঠিক আছে। 2-4 জনের জন্য আসলে পরীক্ষার ব্যবস্থা করা যায় না, বুঝতে পারছেন। সবাই যদি বলতো, এখানে যদি আজকে 50-50 জন উপস্থিত থেকে বলতো যে ভাই হ্যাঁ 50 জনেই আমরা পরীক্ষা দিব, বা হ্যাঁ পরীক্ষা নিলে তারা হ্যাঁ দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ 50 জনই পরীক্ষা নিচ্ছে, তাহলে নেওয়া যায়। 2-4 জনের জন্য নেওয়া যায়, এই জন্য আমরা ওই কথাগুলো বলিও না যে পরীক্ষা নেবো, বা যতটুকু দিতে পারবো এতটুকু বলি, ঠিক আছে। কারণ এখানে ওই যতক্ষণ আমরা প্রশ্ন করব, দেখা যাবে যে অতক্ষণে যদি অন্য জায়গায় কোথাও খ্যাপ দেই, মানে খ্যাপ দিয়ে বলতে অন্য কোথাও ক্লাস করি, তো সেখান থেকে ভালো টাকা পাওয়া যায়। তো অযথা প্রশ্ন করলাম, পরীক্ষা দিল না, 2-1 জন পরীক্ষা দিল, সময়টা নষ্ট, ঠিক আছে, তো দরকার নাই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আল্লাহ হাফেজ।